তো সবথেকে বড় খবর আপনাদের দিয়ে দিই, আম্বিয়া না সাম্বিয়া সেদিন গাড়ি কে চালাচ্ছিলেন সে দ্বন্দ্ব বোধহয় পরিষ্কার হতে চলেছে, কারণ সাম্বিয়াই সেদিন গাড়ি চালাচ্ছিলেন এবং পেছনের সিটে বসেছিলেন দুজন বন্ধু সানু এবং জনি। এই মর্মে বউবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এই সানুর দিদি, এমনটাই জানা যাচ্ছে। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস, আরো জানবো তার থেকে। বিক্রম, তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাসিন্দা এবং রশিদ খানের আত্মীয় শানু, এই শানুও কিন্তু নিখোঁজ। যেটা জানা যাচ্ছে যে শানুর দিদি সে কিন্তু অভিযোগ দায়ের করেছে বউবাজার থানায় গতকাল, এবং সে যেটা দাবি করছে যে শানু গত 12 তারিখ থেকে মিসিং রয়েছে, গত মঙ্গলবার থেকে মিসিং রয়েছে, এবং তার যেটা অভিযোগ সে যেটা অভিযোগ করেছে বউবাজার থানায় যে গত বুধবার এই দুর্ঘটনা ঘটার পর বেলা 12টা নাগাদ শানু ফোন করেছিল তার দিদিকে, এবং শানু ফোন করে যেটা জানিয়েছে যে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে, এবং সেক্ষেত্রে তাদের গাড়ির পেছনে আরেকটি গাড়ি ছিল, এবং সেই গাড়িতে সাম্বিয়া ছিল এবং তার সঙ্গে জনিও ছিল, এবং তারা তিনজন একসঙ্গে সারা রাত পার্টি করেছে। পার্টি করার পর তারা দুটো পৃথক গাড়িতে যাচ্ছিল, এবং সেই সময় সাম্বিয়া যে গাড়িতে চালাচ্ছিল সে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে, এবং তারা যে গাড়িতে যাচ্ছেন সেই গাড়িতে জনি এবং তার সঙ্গে সঙ্গে শানু নিয়েছিল, এবং সে পালিয়ে যাচ্ছে, সে কলকাতা শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, এমনটা তার দিদির কাছে সে দাবি করে, এবং সেই অনুযায়ী সেই বয়ান কিন্তু তার দিদি গতকাল বউবাজার থানায় এসে দায়ের করেছে, অভিযোগ দায়ের করেছে। এবং তার যেটা বক্তব্য, শানুর দিদির যেটা বক্তব্য যে এই গোটা ঘটনায় কিন্তু তিনজন ছিল, অর্থাৎ একদিকে যেরকম ছিল সাম্বিয়া যে কিনা গাড়ি চালাচ্ছে বলে অভিযোগ করেছে বা দাবি করেছে শানু, তার সঙ্গে সঙ্গে শানু এবং জনি এই দুজনেই ছিল। আরো এক ব্যক্তির নাম উঠে আসছে, যে তৃতীয় ব্যক্তি জনি, যার কথা উঠে আসছে সেই জনি কিন্তু তোমাকে জানিয়ে রাখবো যে পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডে প্রাথমিকভাবে কলকাতা পুলিশ যখন তদন্ত শুরু করে তখন সে সাসপেক্টের মধ্যে ছিল, পরবর্তীকালে তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ না পাওয়ার জন্য তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই জনিও কিন্তু নিখোঁজ, যেটা জানা যাচ্ছে ওই গত 12 তারিখ থেকেও জনি নিখোঁজ। সুতরাং একটা বিষয় উঠে আসছে এই অভিযোগের ভিত্তিতে যে শানু, জনি এবং তার সঙ্গে সঙ্গে সাম্বিয়া এই তিনজন 12 তারিখ রাত্রিবেলা একসঙ্গে ছিল, এবং 13 তারিখ যখন দুর্ঘটনা হয়েছে তখনও কিন্তু এরা প্রত্যেকেই একসঙ্গে ছিল। সেক্ষেত্রে একটা বিষয় উঠে আসছে, এটা বারবার করে কলকাতা পুলিশ দাবি করছিল যে এই ঘটনায় একাধিক ব্যক্তি ছিল গাড়িতে, সেই বিষয়টা কিন্তু উঠে আসছে। যেমনটা অভিযোগ দায়ের করা হয়েছে বউবাজার থানায় শানুর দিদির তরফে, সেই বিষয়টাই কিন্তু উঠে আসছে যে এই গাড়িটি শানুর যে বক্তব্য তার দিদির কাছে, তার যে দাবি, সেখানে কিন্তু এটাই উঠে আসছে সাম্বিয়া গাড়ি চালাচ্ছিল, এবং তার সঙ্গে সঙ্গে শানু এবং জনি তাদের সঙ্গেই ছিল, তারা সারা রাত কিন্তু একসঙ্গেই ছিল, এবং তারা একই সঙ্গে পালিয়ে গেছে, এমনটাই কিন্তু উঠে আসছে। বিক্রম, তদন্তের ক্ষেত্রে নিশ্চয়ই দিদির যে বক্তব্য সেটা খুব গুরুত্বপূর্ণ একটা মোড় নিতে পারে, কিন্তু প্রথম থেকে যে নামটা সামনে আসছিল আম্বিয়া, তাহলে এই ঘটনার সঙ্গে আম্বিয়ার কোনো যোগ নেই? এখনই কিন্তু সেটা স্পষ্টভাবে বলা যাবে না। এটা পুরোপুরি নতুন নয়া একটা তথ্য পেয়েছে গোয়েন্দারা, পুলিশ একটা নতুন তথ্য পেয়েছে। যখনই গতকাল বউবাজার থানায় অভিযোগ দায়ের করলো শানুর দিদি, তখনই কিন্তু পুলিশ জানতে পারলো এই জনির নাম, এবং শানু যে এই সাম্বিয়ার সঙ্গে ছিল সেই বিষয়টাও জানা গেল। এবং যদি সত্যি হয়, যদি শানু যদি সত্যি তার দিদিকে এই বয়ানটা দিয়ে রাখে, যে বক্তব্য দিয়ে রাখে, বা তার দিদি যে অভিযোগ দায়ের করেছে, যে বয়ান দিয়েছে, সেখানে যদি এটা সত্যি হয় তাহলে কিন্তু সাম্বিয়াই গাড়ি চালাচ্ছিল, এবং সাম্বিয়া গাড়ি চালানোকালীনই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে এমনটা মনে করা হচ্ছে। এবং সেই কারণেই গোয়েন্দারা কিন্তু এই মুহূর্তে একদিকে যেরকম শানুর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে, তার সঙ্গে সঙ্গে এই যে আরো ব্যক্তির নাম উঠে আসছে জনি, সেই জনির সঙ্গেও কিন্তু যোগাযোগ করা হয়েছে, জনির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যদিও জনি কিন্তু 12 তারিখ থেকে নিখোঁজ রয়েছে, আরো কিন্তু কোনো রকম কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এবং গোটা ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এই শানুর সঙ্গে ঘটনার পর থেকে তার পরিবার বা দিদির সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি? দেখো, ঘটনার পরেই কিন্তু শানু ফোন করেছিল, অর্থাৎ বুধবার দিন সকাল 6:10 ঘটনা ঘটে। বুধবার দিন বেলা 12টা নাগাদ শানু তার বাড়িতে ফোন করে, তার দিদিকে ফোন করেছিল শানু। ওই একবারই শানু ফোন করেছিল, এবং তারপর থেকে কিন্তু শানুর ফোন নাম্বার সুইচ অফ পাওয়া যাচ্ছে, তাকে কিন্তু কোনো রকম ভাবে তার খোঁজ পাওয়া যাচ্ছে না, এবং পুলিশও কিন্তু তার খোঁজে তল্লাশি শুরু করেছে। তার কারণ যেহেতু শানুর দিদি অভিযোগ দায়ের করেছে, এবং শানুর দিদির যে বয়ান, সেই বয়ানে কিন্তু উঠে আসছে যে শানু সাম্বিয়া এবং জনির সঙ্গে একই সঙ্গে ছিল। সেক্ষেত্রে শানু গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবে, ঘটনাক্রম জানাতে পারবে, এই কারণেই কিন্তু শানুর খোঁজেও পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। ঘটনার পর দিন দুয়েক কেটে গেল, কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্লু পাওয়া গেল না অভিযুক্তদের বিরুদ্ধে। এখনো এটাই নিশ্চিত নয় ঘাতক কে ছিল। সেক্ষেত্রে পুলিশের তদন্ত এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে?
একেবারেই দেখো, এই মুহূর্তে কিন্তু পুলিশ যে তদন্ত করছে, যে সমস্ত সূত্রগুলি আসছে সমস্ত সূত্র একত্রিত করে তারা একটা লজিক্যাল কনক্লুশনে পৌঁছানোর চেষ্টা করছে যে গাড়িটি আসলে কে চালাচ্ছিল। প্রথমে কিন্তু মনে করা হয়েছিল যে আম্বিয়া গাড়ি চালাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ মনে করছে যে সাম্বিয়া এই গাড়িটা চালাচ্ছিল। কারণ একদিকে যেটা জানা যাচ্ছে যে আম্বিয়া এবং সোহরাব, মোহাম্মদ সোহরাব তার বাবা, তারা কিন্তু জোড়াসাঁকোর বাড়ির থেকে সকাল 8টা থেকে 8:30টার মধ্যে বেরিয়ে পড়ে। অপরদিকে যেটা জানা যাচ্ছে সাম্বিয়া রিপন স্ট্রিটের বাড়িতে গিয়ে পৌঁছেছিল, অর্থাৎ সাম্বিয়া কিন্তু ছিল রিপন স্ট্রিটের বাড়িতে পার্কস্ট্রিট চত্বরে এই দুর্ঘটনা ঘটার পর। এবং অপরদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়া মোড় চলে আসে, নয়া তথ্য পায় গোয়েন্দারা, যখন এই শানুর স্ত্রী অভিযোগ করে বউবাজার থানায় যে তার ভাই ফোন করে জানাচ্ছে, দুর্ঘটনার পর ফোন করে জানাচ্ছে যে সাম্বিয়া গাড়ি চালাচ্ছিল এবং সেই গাড়িতে দুর্ঘটনা ঘটে এবং সেই কারণেই তারা পালিয়ে যাচ্ছে। তার সঙ্গে শানু এবং জনি তার পেছনের গাড়িতেই ছিল এবং তারাও তাদের সঙ্গে পালিয়ে যাচ্ছে। এবং এই গোটা যে বয়ান, গোটা যে অভিযোগ কিন্তু নয়া মাত্রা নিয়ে এসছে, নয়া মোড় নিয়ে এসছে এই ঘটনার দিন দুপুর 12টায় শেষ কথা হয় শানুর সঙ্গে তার দিদির এবং পরিবারের অন্যদের। তাহলে থানায় ডায়েরিটা এত পরে কেন করলেন পরিবারের লোকজন? একেবারেই সেই নিয়ে কিন্তু ধন্দ হচ্ছে। এবং অপর একটা বিষয়, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ টাওয়ার লোকেশন খতিয়ে দেখছে যে গত 12 তারিখ থেকে এই শানু, তার সঙ্গে সঙ্গে যে ব্যক্তির নাম উঠে আসছে জনি এবং সাম্বিয়া, এই তিনজন কিন্তু একই সঙ্গে ছিল এবং দুর্ঘটনার সময় কিন্তু তাদের মোবাইল ফোনের যে টাওয়ার লোকেশনও কিন্তু একই জায়গায় ছিল। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে দুর্ঘটনা যখন ঘটে, যখন এই অ্যাক্সিডেন্টটি ঘটে, সেই সময় কিন্তু এই তিনজন একই সঙ্গে ছিল। এবং তার সঙ্গে সঙ্গে যেটা জানা যাচ্ছে, যে অভিযোগটা করছে যে মিসিং ডাইরেক্টে যে বয়ানটা দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে সাম্বিয়া গাড়ি চালাচ্ছিল এবং তার পিছনের গাড়িতে ছিল এই দুই ব্যক্তি, অর্থাৎ জনি এবং শানু। সেক্ষেত্রে কিন্তু পুলিশ এই কথা বিশ্বাস করতে নারাজ। পুলিশ মনে করছে যে তিনজন একই গাড়িতে ছিল, তার বাড়িতে যাতে কোনো রকম ভাবে সে না অপদস্থ হয় সে কারণে হয়তো এইভাবে বলছে যে সে গাড়িতে ছিল না। কিন্তু পুলিশের অনুমান যে তিনজন একই গাড়িতে ছিল, কারণ টাওয়ার লোকেশন বলছে যে তিনজন কিন্তু সেই সময় একই সঙ্গে ছিল। নিশ্চয়ই এই তথ্য একটা অন্য মোড় ডেফিনেটলি আনবে এই কেসে। কিন্তু বিক্রম, এই জায়গাটা কোথাও একটা প্রশ্নাতীত নয়, কারণ যখন আম্বিয়া না সাম্বিয়া এই নিয়ে চরম ধন্দ, সেই সময় চুপ করে বসে থাকলেন শানুর পরিবারের লোকজন। তারা জানেন এবং তারা জানালেন প্রকাশ্যে, সেটা বাইরে আনলেন তাও বেশ কিছু সময় পরে। একেবারে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে তারা গতকাল এই অভিযোগ দায়ের করলো, অথচ শানুর পরিবার কিন্তু গত পরশুদিনই জানতে পেরে গেছিল, বেলা 12টার সময় জানতে পেরে গেছিল যে শানু পালিয়ে যাচ্ছে, শানু একটা দুর্ঘটনার মতন। তখনই তারা পুলিশে জানালেন না কেন? একেবারে সেই নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই বিষয়গুলি কিন্তু একটু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একদিকে যেমন শানুর পরিবারের সঙ্গে গোয়েন্দা বিভাগের আধিকারিকরা কথা বলছেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই জনি বলে যে ছেলেটির নাম উঠে আসছে, তার বাড়ির লোকের সঙ্গেও কিন্তু যোগাযোগ করেছে গোয়েন্দারা। এবং এই জনিও কিন্তু নিখোঁজ, যেমনটা আমি জানাচ্ছিলাম 12 তারিখ একই সঙ্গে বেরিয়েছিল এই তিনজন এবং তারপর থেকে কিন্তু এদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যদিও জনির বাড়ির লোক কিন্তু জানাচ্ছে যে জনি কোনো রকম ভাবে যোগাযোগ করেনি। এবং যেমনটা আমি তোমাকে জানাচ্ছিলাম, এর আগেও কিন্তু পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডেও জনির নাম উঠে এসেছিল, সাসপেক্ট হিসেবে নাম উঠে এসেছিল, কিন্তু যদিও কোনো রকম তথ্য প্রমাণ পাওয়া যায়নি, সেই কারণে পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বিক্রম, সেনাবাহিনীর তরফে কিন্তু নির্দিষ্টভাবে গাড়ি একজনই চালাচ্ছিলেন, গাড়িতে একজনই ছিলেন সেই দাবি করা হয়েছে, অথচ পুলিশ এবং শানুর দিদির বয়ান অন্যরকম বলছে। একেবারে গোটা বিষয় নিয়ে কিন্তু একটা দ্বিমত তৈরি হয়েছে, একটা কমপ্লিকেশন তৈরি হয়েছে। একদিকে আর্মির কয়েকজন জওয়ান তারা বয়ান দিয়েছে যে একজনই গাড়িতে ছিল, অপরদিকে আর্মিরই কিন্তু সেই আর্মির যারা ট্রুপে ছিল, যারা ঘটনাস্থলে ছিল, তারাই কিন্তু আবার বয়ান দিয়েছে যে গাড়িতে একাধিক ব্যক্তি ছিল। এবং সেক্ষেত্রেই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ যেটা মনে করছে, যতক্ষণ না কোনো একজন অভিযুক্ত ধরা পড়ছে ততক্ষণ কিন্তু এই বিষয়ে নির্দিষ্টভাবে কনক্লুশনে পৌঁছানো ঠিক হবে না যে গাড়িটি কে চালাচ্ছিল বা গাড়িতে কজন ছিল। সেই বিষয় কিন্তু তখনই স্পষ্ট হওয়া যাবে যখন কোনো একজন অভিযুক্ত ধরা পড়বে এবং তারপরেই কিন্তু এই বিষয়ে নিশ্চিত হতে পারবেন গোয়েন্দারা যে ঠিক কি ঘটনাক্রম সে সময় ছিল। বিক্রম, আমাদের সঙ্গে থাকো, তোমার সঙ্গে আবার এক্ষুনি কথা বলছি, কিন্তু তার আগে আমাদের দর্শকদের সেই ছবিগুলো দেখাতে চাইবো, সিসিটিভির ফুটেজ। সেদিন ঘটনাস্থলে ওই সময় ঠিক কি ঘটেছিল, দুর্ঘটনা ঘটে যাওয়ার অব্যবহিত পরের মুহূর্তের কিছু ছবি। একটা দুর্ঘটনা যা তোলপাড় করে দিয়েছে গোটা রাজ্য জুড়ে। রেড রোডে সেনা মহড়া চলার সময় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু বায়ুসেনা জওয়ান অভিমন্যু গাওয়ারের। কি ঘটেছিল সেদিন কয়েকটা ছবিতেই তা স্পষ্ট হয়েছে, দেখুন। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বায়ুসেনা জওয়ানের। সেদিনের সিসিটিভি ফুটেজ থেকেই বেশ কিছু ছবি এসেছে মিডিয়ার হাতে। প্রথম ছবিতে দেখা যাচ্ছে সেনাবাহিনীর মহড়া শুরু হচ্ছে, সবকিছু তখনও স্বাভাবিক। এরপর দ্বিতীয় ছবিতে দেখা গেল এয়ারম্যান অভিমন্যু গড়কে। সবে তখন হাঁটতে শুরু করেছেন তিনি। লাইনের বাইরে তাকে চিনতে কোনো সমস্যাই হচ্ছে না।
এরপরই সেই ভয়ঙ্কর ঘটনা। তৃতীয় ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে ঘাতক অডি গাড়িটিকে। ঝড়ের বেগে বেরিয়ে যাচ্ছে গাড়িটি। কারোর কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। চতুর্থ ছবিটিতে সেনা জওয়ানদের হতভম্ব চেহারা স্পষ্টই ধরা পড়ছে। কি হলো তা যেন তখনও বুঝে উঠতেই পারছেন না তারা। শেষ ছবিতে ধরা পড়েছে একটি জিপের আশেপাশে জওয়ানদের জটলা। এই জিপেই তোলা হয় আহত অভিমন্যুকে। সেখান থেকে পরে তাকে নিয়ে যাওয়া হয় আলিপুরের কমান্ড হাসপাতালে। কিন্তু এর মধ্যে কোনো ছবিতেই সেভাবে ঘন কুয়াশা ধরা পড়েনি যেমনটা দাবি করেছে পুলিশ। তাহলে ঘন কুয়াশার কারণে গাড়ির আরোহীদের কারোর মুখ স্পষ্ট নয়, এ দাবির ভিত্তি কি? উঠতে শুরু করেছে এই প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। খুব নির্দিষ্টভাবে এই ছবি বলে দিচ্ছে সেদিন কোনো কুয়াশা ছিল না। বিক্রম, এখানেও তো ধোঁয়াশা। পুলিশ বোঝা যাচ্ছে না গাড়িতে কতজন ছিল, সম্ভবত একের অধিক ব্যক্তি উপস্থিত ছিলেন গাড়িতে। এটি কিসের ভিত্তিতে বলছে, যদি তাদের কাছে কোনো স্পষ্ট ধারণাই না থাকে কুয়াশার জন্য? বিক্রমের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করব। আবার আপনাদের জানিয়ে দিয়ে আরো একবার এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর। শানু বলে এক ব্যক্তির দিদি, তিনি বউবাজার থানায় গতকাল একটি অভিযোগ, একটি নিখোঁজ ডায়েরি করেছেন। এই শানু, যিনি সাম্বিয়ার সঙ্গে ঘাতক অডি গাড়িতে ছিলেন রেড রোডে, এমনটাই মনে করছে পুলিশ। কারণ দুটো গাড়ি চলছিল, যদিও ছবিতে দুটো গাড়ি ধরা পড়েনি। শানুর দিদির বয়ান অনুযায়ী সাম্বিয়া যে গাড়ি চালাচ্ছিলেন সেটি অ্যাক্সিডেন্ট করে এবং তাতেই মৃত্যু হয় অভিমন্যু গড়ের। কিন্তু পেছনে আরো একটি গাড়িতে ছিলেন সাম্বিয়ার দুই বন্ধু শানু এবং জনি। এই শানুর দিদি নিখোঁজ ডায়েরি করেছেন। ঘটনার দিন দুপুর 12টায় শেষ কথা হয় শানুর সঙ্গে শানুর দিদির, এবং সেই দুর্ঘটনার কথা তার দিদিকে জানায়। সেটাও জানায় বাঁচতে সে গা ঢাকা দিতে চায় অন্য কোনো রাজ্যে। কিন্তু তখন এই পরিবারের লোকজন পুলিশকে কিছুই জানাননি। বেশ কয়েক ঘন্টা, একটা গোটা দিন কেটে যাওয়ার পরে পুলিশের নিখোঁজ ডায়েরি করা হয় শানুর পরিবারের তরফে। পুলিশ খতিয়ে দেখছে শানুর পরিবার যে দাবি করছে তা আদৌ কতটা সত্যতা রয়েছে তার মধ্যে। অন্যদিকে আরো এক ব্যক্তির নাম উঠে আসছে, যার নাম জনি। এই জনিও শানুর সঙ্গে ছিল, কিন্তু অন্য একটি গাড়িতে, ঘাতক অডিতে নয়, শানুর দিদির বয়ান অনুযায়ী। পুলিশের ধারণা দুটো নয়, গাড়ি একটাই ছিল, এবং যদি একাধিক ব্যক্তির উপস্থিতি থেকেই থাকে তাহলে সাম্বিয়া হয়তো গাড়ি চালাচ্ছিলেন, পেছনের সিটে ছিলেন এই দুজন, শানু এবং জনি। 26শে জানুয়ারির মহড়ায় আবার বিপত্তি, এবার কাশীপুরে। এক সেনা জওয়ানের বুক ভেদ করে চলে গেল তীর। এই তীর এলো কোথা থেকে এখন অবশ্য স্পষ্ট নয়। অনুশীলন চলছিল তীরন্দাজির, আর তখনই হাত দিয়ে ঢুকে বুকে বিঁধে যায় তীর। আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সিজার মন্ডল, ওর থেকে আরো জানবো। সিজার, কি করে ঘটলো এই ঘটনা? দেখো, আজকে কাশীপুরের যে 2nd ব্যাটালিয়নের যে অনুশীলন যে মাঠ রয়েছে, সেখানে 4th ব্যাটালিয়নে, কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের যারা জওয়ানরা রয়েছেন তারা সেখানে তীরন্দাজি অনুশীলন করছিলেন। এবং সেই সময় যেটা জানা যাচ্ছে যে বাপন বর্মন, তিনিও 4th ব্যাটালিয়নের একজনই জওয়ান, তিনি যখন হেঁটে যাচ্ছিলেন, তিনি প্র্যাকটিস গ্রাউন্ডে যাচ্ছিলেন, সেই সময় হঠাৎ করে অন্য এক সহকর্মীর ছোড়া তীর তার হাতে লেগে বুকে গিয়ে আটকে যায়, এবং এই মুহূর্তে সেই তীর নিয়েই তাকে ভর্তি করা হয় অ্যাপোলো গ্লেনিগলস হসপিটালে, এবং সেখানে কিন্তু তার চিকিৎসা চলছে। এবং যেহেতু এখনো বুকে তীরটা আটকে রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু এখনো তিনি বিপদসীমার বাইরে, সেটা কিন্তু বলা যাচ্ছে না। চিকিৎসকরা তাদের চেষ্টা করছেন, এই মুহূর্তে তাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেটা তো বড় কথা, এটা কিন্তু স্পষ্ট নয় ঠিক কিভাবে তার তীরটা এসে লাগলো, কারণ অন্য সহকর্মীরা অনুশীলন করছিলেন, তার মাঝে তিনি পড়ে গেলেন হঠাৎ করে, না অন্য কোনোভাবে লক্ষ্যভ্রষ্ট হয়ে তীরটা এসে তার বুকে লেগেছে, সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। সেটা নিয়ে ইতিমধ্যেই 4th ব্যাটালিয়ন এবং 2nd ব্যাটালিয়ন তরফ থেকে একটি তদন্ত শুরু করা হয়েছে। সিজার, ধন্যবাদ। অত্যন্ত দুঃখজনক ঘটনা। মহড়া চলছিল তীরন্দাজি 26শে জানুয়ারির অনুষ্ঠানে। মহড়া চলছে দিকে দিকে, কিন্তু একটার পর একটা বিপদের ঘটনা সামনে আসছে। যেমন আমরা দেখেছি অভিমন্যু গৌড়ের ক্ষেত্রে কি মর্মান্তিক অবস্থা ঘটলো, ঠিক সেভাবে কাশীপুরে যেমন চলছিল মহড়া, সেখানে এক ব্যক্তি গুরুতরভাবে জখম হয়েছেন, তার বুকে গেঁথে গিয়েছে তীর।
রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে জাতীয় ইস্যু করতে তৎপর আরএসএস এবং রাজ্য বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে আজ কলকাতায় বৈঠক করেন আরএসএস এবং বিজেপি সর্বভারতীয় নেতারা। গোপন এই বৈঠকের খবর সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে যাওয়ায় বৈঠকের সময় এবং স্থান পরিবর্তন করা হয়। আরএসএস ভবনের বদলে বৈঠক হয় বউবাজারে এক সমর্থকের বাড়িতে। আলোচনায় ছিলেন সিদ্ধার্থনাথ সিং, কৈলাশ বিজয়বর্গী, রাহুল সিনহা, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্যরা। ছিলেন আরএসএস নেতা কৃষ্ণগোপাল, প্রদীপ যোশী এবং ভাইয়াজি। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, জাল নোট চক্র, অনুপ্রবেশ, আফিম চাষের মতো বিষয় নিয়ে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাবেন তারা। শনিবার রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন বিজেপি নেতারা। তাদের অভিযোগ, তৃণমূল এবং পুলিশের হাতে লাগাতার আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। বিষয়টি সর্বভারতীয় স্তরে তুলে ধরতে আক্রান্তদের দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনাও নিয়েছে বিজেপি। এটাকে দিল্লিতে কিভাবে এক্সপোজ করা যায়, হয়তো এখানকার লোকজন নিয়ে, যেমন হোম মিনিস্ট্রিতে আমাদের অবজারভাররা দেখা করে বলেছেন ঘটনা সব। আরও দরকার হলে এখানে বিভিন্ন বিস্ফোরণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন, তাদের নিয়ে গিয়ে আর ওখানে প্রদর্শন করা যায় কিনা। আর এখানকার সরকারের সহায়তায় এদের শেল্টারে এই ঘটনাগুলো ঘটছে। কারণ কি, এইগুলোতে কোনোটাতে ঠিক মতো না তদন্ত হয়েছে, না কাউকে সাজা দেওয়া হয়েছে। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। অঞ্জন, আইন শৃঙ্খলার অবনতি তাহলে মূল ইস্যু এই মুহূর্তে আগামী নির্বাচনে বিজেপির জন্য? দেখো তুই প্রথমেই যেটা বলি, আজকে অ্যাকচুয়ালি বিজেপি এবং আরএসএস এর বৈঠকটা ছিল কিন্তু অন্য কারণ। 2016-এ তারা বিধানসভা নির্বাচনে কিভাবে এগোবে, কি কি বিষয় তারা প্রাধান্য দেবে এবং কি কি জায়গায় তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেবে এবং কত আসন তারা পেতে পারে, এই নিয়ে কার্যত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে সর্বভারতীয় আরএসএস এর নেতৃত্বের একটা মতের আদান প্রদান হয়। এই খবর যখন বেরিয়ে যায় মিডিয়াতে, স্বাভাবিকভাবেই একটু অস্বস্তিতে পড়ে বিজেপি। এবং এতটা গোপনীয়তা কেন? তারা প্রকাশ্যে আনতে চাইছিলেন না যে আরএসএস তাদের এইভাবে 2016-র পথ দেখাচ্ছে, কিভাবে লড়তে হবে এই পেরিফেরির মধ্যে দাঁড়িয়ে। এইটা হয়তো প্রকাশ্যে তারা আনতে চাইছিলেন না। তার একটা লুকোচুরি সাংবাদিকদের সঙ্গে শুরু হয়, এক জায়গায় বৈঠক অন্য জায়গায় স্থানান্তরিত করা হয় অত্যন্ত গোপনে। কিন্তু বৈঠকে কিন্তু দিলীপ ঘোষ রাজ্য সভাপতি যেগুলো বলতেন যে সমস্ত ইস্যু, আইন শৃঙ্খলা, জাল নোট সহ অনুপ্রবেশে, এইগুলো নিয়ে তারা সর্বভারতীয় স্তরে যাবেন, তারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। কিন্তু এর পাশে যেটা রয়েছে সেটা কিন্তু মূলত একটা রূপরেখা তৈরি হয়েছে 2016-র বিধানসভা নির্বাচনে বিজেপি ঠিক কিভাবে লড়াই করবে, মূল ইস্যু তাদের কি হবে, কোন কোন আসনগুলোকে তারা সর্বাধিক গুরুত্ব দেবে। মূলত এই নিয়ে আরএসএস এর সঙ্গে একটা মত আদান প্রদান হয়েছে। এবং যেটুকু জানা যাচ্ছে যে ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে প্রার্থী নির্বাচন করার ক্ষেত্রে একটা গাইডলাইনের প্রাথমিক রূপরেখা আরএসএস এর পক্ষ থেকে কিন্তু বিজেপি রাজ্য নেতৃত্ব এবং সর্বভারতীয় নেতাদের দিয়ে দেওয়া হয়েছে। অঞ্জন, ধন্যবাদ। অর্থাৎ বিজেপি সামনে আনছে আইন শৃঙ্খলার অবনতি এবং সে নিয়ে তাদের চিন্তাভাবনা, আগামী কর্মসূচি, কিন্তু ভেতরে ভেতরে একটা নির্দিষ্ট রূপরেখা তৈরির কাজ চালাচ্ছে বিজেপি এবং আরএসএস, যা প্রকাশ্যে আনতে চাইছে না বিজেপি। এখন পর্যন্ত রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন 24 ঘন্টা।